নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলার কৃষি দর্শনে ওয়েলকাম। আজকে আমরা জানব যে 1 বিঘা জমি থেকে আমরা কি 4 কুইন্টাল 5 কুইন্টাল পর্যন্ত সরষে উৎপাদন করতে পারি। এটা কি বাস্তবে সম্ভব? আর যদি সম্ভবই হয় সেটা কিভাবে সম্ভব, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আজকে ডিটেলসে জানবো। তো তার আগে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো সরষের কি ভালো জাত আছে, সবথেকে ভালো ফলন যে জাতে হয়, এবং এর কি সার ব্যবস্থাপনা, কখন রোপণ করতে হবে, এর জলসেচ ব্যবস্থা কি, এবং এর মাটি কোন ধরনের হতে হবে, এবং এর কি রোগ বালাইয়ের আক্রমণ লাগে, এবং কি কীটনাশক স্প্রে করতে হবে। সমস্ত কিছু জিনিস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা একটি একটি করে আলোচনা করব। চলুন তার আগে আমরা এই সরষে ক্ষেতের সুন্দর একটা দৃশ্য আমরা একটু পরিদর্শন করে নিই, তারপর আমরা একটা একটা করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এইরকম আপনাকে গাছ করতে হবে, এইরকম গাছ করলে কিন্তু আপনার ফলন অটোমেটিকলি আপনার বেশি হতে বাধ্য। তার কারণ দেখেছেন আমার এই ক্ষেতটাতে কোনো রকম আগাছা সেরকম নেই, গাছে কোনো রোগ বালাইয়ের আক্রমণ নেই, সুন্দর একদম সমতলভাবে একদম গাছগুলো বেড়ে উঠছে এবং খুব বলিষ্ঠ গাছ। প্রতিটা গাছই যদি আপনারা দেখেছেন কোনো রোগমুক্ত বিহীন একদম প্রতিটা গাছ দেখুন, যটা গাছই দেখায়। এই ক্ষেতটাও আছে, পরেরটাও আছে। পরে এই জমিতে আমরা কি ব্যবহার করছি, কি ফাঙ্গিসাইড ব্যবহার করবো বা ভিটামিন ব্যবহার করব, সেগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে আপনাকে দেখাতে থাকবো। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমরা এই ভিডিওর মাধ্যমে শুনে থাকি যে 1 বিঘা অর্থাৎ 33 শতক জমি থেকে আমরা 4 কুইন্টালের উপরে সরষে উৎপাদন করে থাকি। কিন্তু এই 4 কুইন্টাল সরষে যদি উৎপাদন করতে হয় তার কি পরিচর্যা বা কখন রোপণ করতে হবে, সেই সমস্ত জিনিসগুলো আজকে আমরা একটা একটা করে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি। চলুন। সবার প্রথমে এই বীজ বপন। ভালো ফলন আনতে গেলে আপনাকে জাঠো করে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক পরিমাণে বীজ আপনার কিন্তু জমিয়ে রোপণ করতে হবে। এই জমি ঠিক কীরকম হওয়া দরকার বা জমির মাটি কী ধরনের হওয়া দরকার, না দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সরষে উৎপাদনের জন্য সব থেকে বেস্ট মাটি হিসেবে ধরা হয়। তা বলে কি অন্য জমিতে বা অন্য মাটিতে উৎপাদন হয় না? অবশ্য হয়। লাল মাটিতেও সরষে উৎপাদন হচ্ছে বা এঁটেল মাটিতেও সরষে উৎপাদন হচ্ছে। আমাদের এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা এঁটেল মাটি। এই এঁটেল মাটিতেও দেখুন কত সুন্দরভাবে সরষে উৎপাদন হচ্ছে বা সরষে হয়েছে। স্যার ভিডিও একটু আগে আপনারা দেখলেন, আরও আবার দেখাবো পাশের জমিগুলো ঘুরে ঘুরে। তো এই মাটি কি হবে না বেলে মাটি বা বেলে দোআঁশ মাটি বা এঁটেল মাটি বা লাল মাটি, যে কোনো মাটিতেই এই সরষে কিন্তু খুব ভালোভাবে উৎপাদন হয়। এরপরে আপনি সঠিক বীজ, অর্থাৎ কোন বীজগুলোতে এই যে মানুষ বলে থাকে 4 কুইন্টাল 5 কুইন্টাল পর্যন্ত ফলন হচ্ছে, কোন দানাগুলো রোপণ করলে হবে, না যেগুলো রাজস্থান বা গুজরাট বা আমাদের পশ্চিমাঞ্চলের যে সমস্ত সরষের দানাগুলো এই পূর্বাঞ্চলে রোপণ করলে কিন্তু ফলনের পরিমাণ অনেকটাই বাড়ে। তা বলে 5 কুইন্টাল পর্যন্ত ফলন করতে আপনি পারবেন না। এগুলো যারা বলে থাকে ভুল বলে থাকে। আমাদের এইদিকে পূর্বাঞ্চলের মাটিতে আমরা 2.5 কুইন্টাল 3 কুইন্টাল 3.5 কুইন্টাল পর্যন্ত ফলন আনতে পারি। তো এই ফলন আনার জন্য বীজটা কি হবে, না আপনি পায়োনিয়ার কোম্পানির যে বীজগুলো আছে ওইগুলো রোপণ করতে পারেন, বা সিনজেন্টা কোম্পানির রোপণ করতে পারেন, বা বায়ার কোম্পানি রোপণ করতে পারেন, বা শস্যশ্রী কোম্পানি রোপণ করতে পারেন। এছাড়াও মালির সরষে বীজ সেটাও রোপণ করতে পারেন। এছাড়াও পান কোম্পানির যে সরষে বীজ আছে সেগুলো রোপণ করলেও কিন্তু এই ফলন কিন্তু দুর্দান্ত হয়। এই যে সরষের বীজের কিন্তু দিন সংখ্যা অনুযায়ী আমরা সরষেকে অনেক সময় ভাগ করে থাকি। যেমন কিছু ছোট জাতের সরষে আছে, মানে দিন সংখ্যা যাদের কম, 60 দিন, ঝাঁটি সরষে বলা হয়। সেই ঝাঁটি সরষেগুলা ফলন কম হলেও কিন্তু কম দিনের যে সমস্ত জমিগুলো বা মেয়াদের আপনি চাষ করতে চান, হয়তো তাড়াতাড়ি একটা শস্য উৎপাদন করে তারপরে আবার নেক্সট কোনো শস্য আপনি প্রথমে চাষ করতে চান, তাহলে এমনি ঝাঁটি সরষে যেগুলো 60 থেকে 65 দিন সময় নেয়, এই সরষেটা দিলে কিন্তু খুব ভালোভাবে হয়। বিঘেতে আপনার 1.5 কুইন্টাল থেকে 2 কুইন্টাল পর্যন্ত ওই ঝাঁটি সরষেরও ফলন আমরা দেখতে পাই। এছাড়াও একটা আছে 90 দিনের ফলন।
যেগুলো আমরা সাদা সর্ষে বা হলুদ সর্ষে বলে থাকি 90 দিনের ফলনে, ওইটাও ভালো হয়। আর যেগুলো হচ্ছে সব থেকে বেশি ফলন হয় তাদের কিন্তু এই যে লাইফ স্প্যানটা বা হচ্ছে টাইমটা অনেকটাই বেশি, প্রায় 115 থেকে 20 দিন পর্যন্ত এই সর্ষেগুলো, যেগুলো লাল সর্ষে বা শিবানী সর্ষে বা উন্নত ফলনশীল সর্ষেগুলো, এগুলো টাইম নেয়। তা আপনার দিন সংখ্যা অনুযায়ী বা আপনার যেরকম ক্রাইটেরিয়া সেই রকম অনুযায়ী আপনি বীজ চয়ন করবেন। তবে বেশি ফলনের জন্য আপনাকে 120 থেকে বা 115 থেকে 20 দিনের মধ্যে যে দানাগুলো, সেই দানাগুলো রোপণ করলে সব থেকে বেশি ফলন হয়। আর এই দানাগুলোতে হচ্ছে যে দানার মধ্যে যে অয়েলটা থাকে, অর্থাৎ সরষে থেকে তো আমরা তেল উৎপাদন করি, আর এই অয়েল কিন্তু এই বেশি দিনের সরষেতে বেশি পরিমাণে আমরা পেয়ে থাকি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই আমার জমিটাতে কত সুন্দর আমার গাছগুলোর পুষ্ট এবং বলিষ্ঠ হয়েছে। দেখুন, এরকম বলিষ্ঠ গাছ এবং রোগমুক্ত গাছ করতে হবে যাতে আপনার ফলনের উপরে প্রভাব ফেলবে। এই রকম যদি আপনার গাছ করতে পারেন সুন্দর করে, তাহলে কিন্তু আপনি আপনার একটা জমিতে ভালো রকম আপনার আয় কিন্তু করতে পারবেন। আমরা জানলাম কোন ধরনের বীজ আপনি বপন করবেন। এবারে চলে যাই সার ব্যবস্থাপনা। সরষে চাষের জন্য কিন্তু প্রচুর বা অনেকটা পরিমাণ সারের কিন্তু প্রয়োজন হয়। অন্যান্য কলাই চাষ বলুন বা অন্যান্য চাষে যেমন সার ব্যবস্থাপনা একটু কম হলেও হয়, কিন্তু সরষেতে কিন্তু ভালো পরিমাণ সার লাগে। আপনি কোন কোন সার, টানা সার ব্যবহার করবেন না আপনার লিকুইড বা র সার ব্যবহার করবেন, দুটোই আপনি ব্যবহার করতে পারেন। দানা সার ব্যবহার করলে আপনারা 10-26-26 সার ব্যবহার করতে পারেন, বা ডিএপি সার ব্যবহার করতে পারেন, বা 13-35 বা 20-20-13, এগুলো আপনি সুফলা, এগুলোও বিঘা প্রতি 1.5 কেজি হিসেবে বা 2 কেজি হিসেবে আপনারা জমিয়ে ছিটাতে পারেন। আমরা আসি র সার থেকে। যদি আপনি সিঙ্গেল সুপার ফসফেট জমিতে ছিটিয়ে চাষ করতে চান, তাহলে কাঠা প্রতি আপনাকে 1.5 কেজি হারে সিঙ্গেল সুপার ফসফেট নিতে হবে। কাঠা কেজি এমওপি, যেটাকে আমরা পটাশ সার বলি, এমওপি 500 করে নিতে হবে। এবং প্রথম যে বেসাল ডোজ হিসেবে দিবেন, বিঘা প্রতি কাঠা প্রতি 500 করে ইউরিয়া সার নেবেন। অর্থাৎ 1.5 কেজি ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট, 500 পটাশ, 500 ইউরিয়া, এবং হচ্ছে আপনাকে বিঘা প্রতি অন্তত সালফার সার 2 কেজি থেকে 3 কেজি আপনার জমিতে ছড়াতে হবে। তার সঙ্গে হচ্ছে অনুখাদ্যর প্যাকেট, আপনাদের হাতের সামনে যেই অনুখাদ্যটা অ্যাভেলেবেল হবে, বিঘা প্রতি 2 কেজি হারে আপনারা অনুখাদ্য অবশ্যই এই জমিতে আপনারা ছিটিয়ে দেবেন। আর এই যে কোনো তৈল জাতীয় বা হচ্ছে ডাল জাতীয় শস্যে হচ্ছে সালফারের খুব প্রয়োজন হয়। কারণ সালফার কি করে না, এই সর্ষের মধ্যে যে ঝাঁঝটা, যখন তেল বার করানো সেই ঝাঁঝ উৎপাদন বা ঝাঁঝটা কে আনে, এই সালফার এনে থাকে। তাই সালফার আপনারা অতি অবশ্যই জমিতে ব্যবহার করবেন। আর যদি আপনারা দানা সার দিতে চান, অর্থাৎ ডিএপি, তাহলে আপনাকে 1.5 কেজি অন্তত ডিএপি ব্যবহার করতে হবে, তার সঙ্গে এমওপি, তার সঙ্গে ইউরিয়া। যদি আমরা 10-26-26 ব্যবহার করেন, কাঠা প্রতি আপনাকে 2 কেজি 10-26 অবশ্যই দিতে হবে, তার সঙ্গে হালকা করে ইউরিয়া। এবং তারপরে যখন 25 দিনের মাথায় আপনি প্রথম সেচ দেবেন, সেই সময় আপনাকে ইউরিয়া সার ব্যবহার করতে হবে 500 করে। এবং তারপরে আবার যখন 60 দিনের মাথায় একবার জলসেচ দেবেন, তখন আবার 500 করে ইউরিয়া। এবং যদি কিছু দানা সার প্রয়োজন হয়, সেই জমি বা জমিতে উৎপাদিত গাছ দেখে আপনাকে সেই চাপানগুলো দিতে হবে। তাহলে আমরা সার ব্যবস্থাপনা জানলাম, ভালো বীজ জানলাম, মাটি জানলাম। এরপরে আমরা চলে যাব যে কত পরিমাণ বীজ আপনি আপনার জমিতে ছিটাবেন। না, বিভিন্ন এরিয়া অনুযায়ী বিভিন্ন ধরনের প্রচলন আছে। তবে আমাদের এখানে আমরা কাঠাতে 50 গ্রাম করে, অর্থাৎ বিঘেতে হচ্ছে আমরা 1 কেজি সরষের দানা আমরা জমিতে ছিটাই। কোনো জায়গায় হচ্ছে বিঘাতে হচ্ছে 500 গ্রামও হচ্ছে জমিতে ছিটিয়ে তারা হচ্ছে কি করে না উৎপাদন করে। আপনার এরিয়ার, আপনার মাটির পরিস্থিতি বা এরিয়া যে কেমন কি আছে, সেই রকম দেখে আপনারা জমিতে বীজ চয়ন করবেন যে কত পরিমাণ বীজ আপনি জমিতে ছিটাবেন। এরপরে আসি আমরা জমি তৈরি। এই যে আপনারা সরষের জন্য জমি কিভাবে তৈরি করবেন, প্রথমে একটা আপনারা কি করবেন, যদি আগাছা জমিতে থাকে তাহলে অবশ্য গ্লাইফোসেট দিয়ে আপনারা জমির আগাছা নাশক যে সমস্ত আছে সে আগাছা পরিষ্কার করে নেবেন। জমিতে যদি না আগাছা থাকে তাহলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে একটা চাষ দিয়ে দিবেন ভালো করে। চাষ দেওয়ার পরে আপনারা কি করেন, সরষেকে ছিটিয়ে দেবেন। বা অনেক জায়গায় দেখুন প্রচলন আছে, প্রথমে সরষেকে ছিটিয়ে দেয়, তারপরে হচ্ছে চাষ দিয়ে দেয়। দুটো পদ্ধতি আপনারা করতে পারেন। দেখুন এরকম সারি সারি, যেমন এই বেডটার হচ্ছে পরিসরটা অনেকটা চওড়া হয়ে গেছে, তার মানে কি এখান দিয়ে যখন জল আপনি চালনা করবেন বা বীজ দেওয়ার সময় কিন্তু অসুবিধা হবে। এরকম পরপর আপনারা বেড টেনে নেবেন। বেড টেনে নিলে কি হয় না, আপনার জল পাওয়াতেও সুবিধা হয়, বীজ স্প্রে করা যায় এবং জলটা সুন্দরভাবে প্রতিটা সারিতে
চালনা করা যায়। আর এরকম করে সুন্দর করে চাষ দিয়ে একদম জমিটাকে মই দিয়ে সমান করে দিবেন। কৃষকটা কিন্তু মই দিয়ে জমিটাকে সমান করে দিয়েছে। আর এই যে জমিটা হচ্ছে চাষ দেওয়ার পরে সর্ষে ছড়িয়ে মই দিয়েছে, ওই জন্য প্রতিটা দানা একদম অঙ্কুরোদ্গম হয়ে বাইরে বেরিয়েছে। দেখুন সুন্দর একদম, এটা ভালো ফলন হবে এই জমিটাই। আপনারা যদি প্রতিটা দানা, এই যে সর্ষের দানা বেরিয়েছে, প্রতিটা দানা যদি বের করতে হয় তাহলে আপনাদের দুটো পদ্ধতি আমরা যেখানে আমাদের এদিকে অবলম্বন করি, সেটা হচ্ছে প্রথমে চাষ দিয়ে দিলাম, তারপরে সর্ষে ছিটিয়ে দিলাম, তারপরে আমরা মই দিয়ে দিলাম, গরুর যে মই দেওয়া হয় সেই মই দিয়ে দিলাম। তাহলে কি হয়, এই যে দানাগুলো থাকে যদি চাষ দেবার সময় বেশি ভিতরে চলে যায়, সেই দানাগুলো কিন্তু সবকটা দানা অঙ্কুরোদ্গম হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে না, মাটি ঠেলে বাইরে বেরোতে পারে না। তাই আপনি যদি উপরে ছড়িয়ে দিয়ে মই দিয়ে দেন, দেখবেন খুব কম দিনে, অর্থাৎ 6 দিন বা 5 দিনের মাথায় দেখবেন সর্ষেগুলো অঙ্কুরোদ্গম হয়ে বাইরে বেরোচ্ছে। আর আপনি যদি ছড়িয়ে দিয়ে খুব ডিপে যদি চাষ দিয়ে দেন, হাল করে দেন, তাহলে দেখবেন হয়তো 50% সর্ষের দানা বাইরে বেরোচ্ছে। দেখুন আমি আপনাদেরকে দেখাবো বেশি মাটি হলে জমিতে কিভাবে কম বীজ বেরোয়, এবং যেখানে কম মাটি হয় সেখানে কিভাবে বীজের পরিমাণ প্রতিটা অঙ্কুরোদ্গম হয়, সেইগুলোই দেখানোর জন্য আমি মেনলি আপনাদেরকে আসলাম। দেখুন এই জায়গাগুলোতে মাটি কম হয়েছে, দেখুন আমরা যদি একটু সরিয়ে দেখি, এই দেখুন মাটি কম, সেখানে দেখুন প্রতিটা গাছ কিন্তু এখান থেকে 1, 2, 3টে এই যে দেখুন বেরোচ্ছে, দেখুন প্রতিটা। আর এই জায়গা দেখুন মাটি অনেক মাটি, এইটার থেকে এদিকে উঁচু হয়ে আছে, দেখুন মাটি দেখুন এই যে বেরোচ্ছে, এখনো অঙ্কুরোদ্গম হচ্ছে। এই মাটি কত দেখুন, এই যে ভিতরে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছটাকে আপনার মনে হয় এতটা ঠিলে বাইরে বেরিয়ে আসতে পারবে না, এই ভিতরেই মরে যাবে। কিন্তু যদি উপরে এরকম করে ছিটিয়ে দিয়ে এরকম করে মই দিয়ে দেওয়া হয়, তাহলে প্রতিটা গাছ কিন্তু আপনার বাইরে বেরিয়ে আসবে। এই যে দেখুন কৃষকেরা কত ভুল করে, দেখুন এই যে বেড তৈরি করেছে ঠিক আছে, কিন্তু এই যে এত পরিমাণে বীজ বপন করেছে, এই বীজগুলো প্রতিটা অঙ্কুরোদ্গম হয়েছে, অঙ্কুরোদ্গম হয়ে দেখুন কত ঘন আকারে বীজ বেরিয়েছে। তার মানে কি, এই গাছগুলো তো একটা দানা মাল পিটলে এতটা করে জায়গা নেবে, প্রায় 1 হাত করে প্রতিটা চারদিকে জায়গা নেবে, এগুলো উন্নত জাতের বীজ। তাহলে এই গাছগুলো এত ঘন রোপণ করলে ছিটিয়ে বেরিয়ে সব গাছই বেরিয়ে গেছে, এইগুলো আর কি আপনার ডাল পালা মেলার কি জায়গা পাবে? জায়গা না পেলে কি হবে, গাছ সরু সরু এখন লিগলিকে হবে, সেখানে ফুল কিন্তু কম ধরবে। আর ওই জন্যেই বলে মানুষজন যে পাতলা পাতলা করে রোপণ করতে। দেখুন এই যে এখানে এই যে গাছগুলো বেরিয়েছে, এখানে একটা বেরিয়েছে, এখানে একটা বেরিয়েছে, এখানে একটা বেরিয়েছে, এখানে একটা বেরিয়েছে, এরকম করে যদি পাতলা পাতলা করে বেরোয়, এই গাছগুলো কি হয়, ঝাড় হতে পারে। আর ঝাড় হলে সেই গাছের কিন্তু ফল ফুল এবং দানার পরিমাণ অনেক পুষ্ট হয়। এই যে এত বেরিয়েছে, এগুলোতে কিন্তু কখনোই এই জায়গার মতন ডালপালাও মিলতে পারবে না, আর ফুল ফলও হবে না। আর এইরকম করে আপনার প্রথমে বেড টেনে নিতে হবে, একটা মেন নালা করতে হবে, দিয়ে সেখান থেকে এরকম প্রতিটা সারি সারি করে কি করতে হবে, বেড টানতে হবে। আর বেডগুলো একটু কাছাকাছি টানলেই ভালো, কারণ এই বেড ধরে যখন পাওয়ান দেওয়া হবে সুন্দর পাওয়ানাও যাবে, এবং যখন স্প্রে করবেন, গাছ যখন বড় হয়ে যাবে স্প্রে করলেও সুন্দর করে এতে কি হয় না, স্প্রে করা যায়। এইরকম যখন ছোট ছোট গাছ মাটি ভেদ করে যখন এরকম দুটো পাতা করে বেরিয়ে আসবে এইরকম, তখন কিন্তু মেন আপনার যেটা কাজ হবে, কারণ হচ্ছে এই সময় হচ্ছে গাছকে হচ্ছে লেদা পোকায় নিচ থেকে গোড়া থেকে এরকম করে কি করবে না, কেটে দেবে, এইগুলোর জায়গা থেকে কি করবে না, কেটে দেবে। তাই কেটে দিলে এই গাছগুলো মরে গেলে তখন কি হবে, আপনার ফলনের উপরে টোটাল ওভারঅল প্রভাব পড়বে। সেই জন্য আপনাকে কী করতে হবে না, একটা ভালো মানের হচ্ছে কি না লেদার ওষুধ আপনাকে স্প্রে করতে হবে। তার জন্য আপনি কোরাজেন ব্যবহার করতে পারেন, বক্সার, টোজেন, এই সমস্ত ব্যবহার করলে কিন্তু এইগুলা সুন্দরভাবে কি হয় না, কন্ট্রোল হয়ে যায়। এরপরে যখন এই গাছগুলো যখন পাতা ফেলা শুরু করবে, অর্থাৎ একটু যদি আমরা সাইডের দিকে যাই, বড় গাছ এইটাই নেই, পাশের জমিটায় গেলে আমরা দেখাতে পারবো। আর গাছগুলো এরকম বড় হয়ে গেলে এই গাছের হচ্ছে সরষে গাছের একটা রোগ, সেটা হচ্ছে কি না, এই পাতাগুলোকে ছিদ্র করে দেয়। একটা লাল লাল কালো কালো পোকা আছে, সেই পোকাগুলো কি করে, এই পাতাগুলোকে ছিদ্র করে দেয়। এই জমিটায় লাগেনি এখনও, তো এই ছিদ্র করে দিলে সেই রোগ থেকে বা পোকাগুলোর হাত থেকে বাঁচার জন্য, ছিদ্র থেকে বাঁচার জন্য আপনারা রেওয়ার ব্যবহার করতে পারেন সুন্দরভাবে, তাহলে আপনি এই কন্ট্রোল করতে পারবেন। তো এই জমিটা আপাতত লাগেনি। আর একটা রোগ লাগে এই পাতার হচ্ছে, সেগুলো সাধারণত বৃষ্টি হলে বা জমিতে জল দাঁড়িয়ে গেলে কি হয় না, এই নিচের পাতাগুলো কি হয় না, হলুদ হয়ে যায়। তো এটা দেখা যাচ্ছে না, তখন কি ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড, সেগুলো আমি পরপর এই ভিডিওর মাধ্যমে বলে দেবো।